Hi everyone. So good morning if it's morning there. তো এই কোর্সটা একদম ফ্রি। তো যারা ইংলিশে A B C whatever ইংলিশে একেবারে কিছুই জানে না তাদের জন্য এই কোর্সটা এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই কোর্সের এটা হচ্ছে পুরোটা ফ্রি। তো এই কোর্সটার মধ্যে অনেকগুলো ক্লাস হবে। একেবারে ডিটেইলসে শুরু থেকে গুছানো যতটুকু জানলে আপনি নিজের থেকে ইংলিশ বলতে পারবেন এই কোর্সে ততটুকু কভার করা। আমার সামনে পেপারস আছে, আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ পেপারস দেখে আমি বলতে পারবো। মূল বিষয়টা হচ্ছে কি, ইংলিশ হচ্ছে একটা ভাষা। হ্যাঁ, তো আপনাকে যেটা টেকনোলজি, হিউজ টেকনোলজি লাগবে আমার আপনাকে শেখাতে এরকম না। যে মেসেজটা সঠিক মেসেজটা যদি আমি ক্লিয়ারলি পৌঁছাতে পারি সঠিক মেথডে, it's enough. So a laptop or paper and this mobile, I think this is enough to deliver the message. More than enough. ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা যেরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কোনো কনসিয়াস সিদ্ধান্ত ছাড়াই শিখেছি। মানে আপনি কখনো কি শিখতে চেয়েছেন বাংলা? না, এটা অটোমেটিক হয়ে গেছে। এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার শুরু থেকে প্র্যাকটিস, আপনি শুনে শুনে শিখে ফেলছেন। ওই সময় আপনার মাইন্ড অনেক ডেসপারেট ছিল। বাচ্চা বয়সে আমরা সব কিছু শিখি ফাস্টার, মাইন্ড খালি থাকে এবং যা আশেপাশে পান এবং আপনার হাতে অনেক সময় থাকে। ইংলিশ, এখন যেহেতু আপনি ইংলিশ শিখবেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার এখন আপনার বয়স হয়ে গেছে। এটার পেছনে একটা টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। আপনাকে একটা রুটিন করতে হবে। এরকম না যে আপনাকে ১ ঘন্টা ২ ঘন্টা মানে এরকম একটা হার্ডকোর রুটিন করতে হবে। বাট কনসিস্টেন্সি থাকা লাগবে। মানে ধারাবাহিকতা থাকা লাগবে। এবং এই বয়সে যেহেতু আপনি ইংলিশ শিখবেন, আপনাকে একটা টাইমলাইন, আপনাকে একটা ফ্রেম মানে আপনার একটা মেথড, অ্যাপ্রোচ থাকা লাগবে, টেকনিক থাকা লাগবে, রিজন, এই সব মিলিয়ে একটা বিষয় থাকা লাগবে যেটা আপনাকে ইংলিশ শেখাবে। সো এর মধ্যে আমি কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট আপনাকে বলবো বিফোর আই স্টার্ট দ্য রিয়েল ক্লাস। এটাই রিয়েল ক্লাস, বাট একেবারে টেক্সট বুকে যাওয়ার আগে আমি আপনাকে ৫টা বিষয় বলবো যেগুলো আগে না জানলে আপনি ইংলিশ শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়বেন বা আপনার কখনো হয়তো ইংলিশ শেখাটা হবেই না। সো যেই ৫টা বিষয় আপনাকে আগে জানা লাগবে বা লাগবে না, এই ৫টা বিষয় আগে জানা লাগবে বিফোর ইউ স্টার্ট টেক্সট বুক ইংলিশ। অনেক সময় হয় কি যে আমরা ভুল মেথডে ইংলিশ শেখাটা শুরু করি, এদিক থেকে শুরু করি, ওদিক থেকে শুরু করি, তো একটা সময় কোনো কিছু শেখা হয় না। সো ৫টা বিষয়, প্রথমটা হচ্ছে ইংলিশের রিজন থাকা লাগবে। ইংলিশের রিজন মানে কি? আপনি যে ইংলিশটা শিখতে চাচ্ছেন, এটা কেন শিখতে চাচ্ছেন এই বয়সে? বা যেই বয়সে শিখতে চাচ্ছেন কেন? এটার রিজন যদি আপনাকে না থাকে, মাই বয়, ইউ আর লেফট বিহাইন্ড অ্যান্ড আপনার ইংলিশ শিখতে খুবই কষ্ট হবে এবং আপনি মাঝ পথে ইংলিশ শেখাটা ছেড়ে দেবেন। হোয়াই ইজ দ্যাট? লেট মি সে। সো ইংলিশ আপনার এই সময় এসে আপনি যখন দেখবেন ইংলিশ শিখতে চাচ্ছেন, একটা vocab, একটা ওয়ার্ডের কতগুলো মিনিং, একটা শব্দ বিভিন্ন সেন্টেন্সে যায় বিভিন্ন মিনিং বহন করতেছে। এখানে আবার গ্রামার আসতেছে, এখানে টেন্স আসতেছে, টেন্সের আবার ১২টা ভাগ, আবার প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মানে এই সব বিষয় যখন আপনি আস্তে আস্তে আনফোল্ড করবেন অ্যান্ড ইট গেটস লিটল টাফার। তারপর আপনি যখন দেখবেন যে একটা ভার্বের বিভিন্ন বিহেভিয়ার, আবার একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং, সাফিক্স, প্রেফিক্স, এই যে এই বিষয়গুলো যখন আপনার সামনে আসবে, আপনি অনেক কনফিউজ হয়ে যাবেন। তার উপরে যখন আপনি স্পিকিং করতে পারবেন না, এই যে এই সময়গুলো এসে না আপনি খুব চ্যালেঞ্জ ফিল করবেন, তখন আপনি ইংলিশ শেখাটা ছেড়ে দেবেন বা আস্তে আস্তে ফেড অ্যাওয়ে হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দরকার কি, আপনার একটা অ্যাবসলিউট রিজন টু লার্ন ইংলিশ। সো অ্যাবসলিউট রিজনটা কি? অ্যাবসলিউট রিজনটা হচ্ছে যে মানে আমি ইংলিশটা শিখবো হুদাই, হুদাই না। আমার ইংলিশটা কোনো কারণটা কি হতে পারে? আপনি আইএলস এক্সাম দিয়ে হায়ার অ্যাব্রড মানে হায়ার স্টাডির জন্য অ্যাব্রড যাবেন। এক্সকিউজ মি। অ্যাব্রড গেলে সাপোজ অস্ট্রেলিয়া যাবেন, ইউএসএ যাবেন, ব্রিটেন যাবেন। সো এইসব কান্ট্রিতে গেলে আপনাকে ইংলিশ শিখতে হবে বিকজ অফকোর্স ফরেন কান্ট্রি, আর ফরেন কান্ট্রিতে একটাই ওয়ে টু টক টু দ্যাম হুইচ ইজ ইংলিশ। সো এই ইংলিশটা এখন আপনি যেহেতু বাহিরে যাবেন,
পুরোই ডিটারমাইন্ড। তো এটা দৃঢ়, এটা যেতেই হবে। আর গেলে আমাকে ইংলিশ শিখতেই হবে। আইএলটিএস এক্সাম দিলে আমাকে ইংলিশ শিখতে হবে। তো এইটা একটা রিজন। সো আপনি যখন ইংলিশ শিখবেন অনেক কঠিন লাগতেছে, আপনি মাঝপথে ছাড়বেন না, বিকজ আপনাকে আইএলটিএস এক্সাম পার্টিসিপেট করতে হবে। আপনি 25-30 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন কোচিংয়ে, আর এক্সামের ফি দিচ্ছেন, এটা একটা রিজন। তারপর হচ্ছে আপনি অনেক বাংলাদেশের লোকাল জব করছেন বা অনেক আন্ডার প্রিভিলেজ জব করছেন, লো স্যালারি, লো ফ্যাসিলিটিস অ্যান্ড পার্কস। আপনাকে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতে হবে বা এরকম একটা জব করতে হবে যেটার এনভায়রনমেন্ট পুরো ডাইভার্সিফাইড। সো ওইখানে কাজ করতে হলে আপনাকে ইংলিশ জানতে হবে, এবং এইটা আপনার একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে এই যে ইন্টারনেট আর আমরা ইউজ করতেছি টেকনোলজি, দিজ আর কামিং ইন ইংলিশ। এই সব কিছু ইংলিশের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। আপনি কোনো নিউজ, কোনো কিছু ইংলিশ ছাড়া দেখতে পারবেন না, এবং টু গেট দ্য ফাস্টেস্ট নিউজ, বেটার ইনফরমেশন, আপনাকে ইংলিশ জানা প্রয়োজন। ব্যক্তিগত ক্ষেত্রে আপনি যদি ইংলিশ জানেন, আপনার ফ্রেন্ডদের কাছে, আপনার ফ্যামিলির কাছে, রিলেটিভ, তাদের কাছে যে আপনার গ্রহণযোগ্যতা এটা কত পরিমাণে ভ্যালুড থাকবে, অ্যান্ড ইট উইল অলওয়েজ গিভ ইউ ডিফারেন্ট এজ, ট্রাস্ট মি। তারপর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, কম্পিটিটিভ জব মার্কেট, এইগুলোর ক্ষেত্রে আপনার ইংলিশ অফকোর্স নিডেড। ইংলিশ শেখার অনেক রিজন হতে পারে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ওয়াই ডিড আই লার্ন ইংলিশ, well, initially the interest is sparked because I used to watch cricket, so the commentators would speak in English, so I would be fascinated by that. But that was one of the reasons. But the main reason, or one of the semi-main reason, was that I used to see people that if someone who speaks English, they are valued and respected in a different way. They always get the edge and the facilities. So I was like, wow, what the hell? So আমিও যদি ইংলিশ বলি আমিও সেম ট্রিটমেন্টটা পাবো। সো ওইটা আমাকে ড্রাইভ করে, অ্যান্ড ইট স্টিল কিপস মি গোয়িং। অ্যান্ড এখন তো আমি অনেক রিজন ডিসকভার করে ফেলছি যে আচ্ছা ইংলিশ গুলো আমি এটা করতে পারবো, আমি অনেক বেনিফিটস পাচ্ছি। সেইটা হচ্ছে ফার্স্ট রিজন, যে আপনার ইংলিশ শিখতে হলে একটা রিজন, একটা কারণ দরকার। তারপর যখন আপনি রিজনটা ফাইন্ড আউট করবেন যে হ্যাঁ আমার এই রিজন অ্যান্ড আমি ইংলিশ এখন শিখতে চাই, সো সেকেন্ড যে কারণ সেটা বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ কত বড়, এটার ম্যানিয়াক, মানে এটা আসলে কত বড়। যখন হয় কি আপনি একটা বিষয় কত বড়, মানে আপনার কতটুকু রাস্তা পার করতে হবে এটা আপনি জানেন, তখন আপনি বুঝতে পারেন যে এটা আপনি আসলে পারবেন, পারলে কতটুকু পারবেন, বা কতটুকু গেলে আপনার জন্য বেটার হয়, কতটুকু নিয়ে আপনি খুশি থাকতে পারবেন এবং পরে ওইটা চেঞ্জ করতে পারবেন, তখন ইজি হয়। সো এর জন্য আপনার জানা উচিত যে ইংলিশ কত বড়। আপনি যদি নাই জানেন ইংলিশ কত বড়, আপনি জাস্ট মানে একটা ইন বিটুইন যে একটা সি এর মধ্যে আপনি সুইমিং করতেছেন, অ্যান্ড ইউ ডোন্ট নো ওয়্যার ইজ দ্য ব্যাঙ্ক। তো ইংলিশ এখন এই বড় কত বড় এটা জানতে হলে আপনাকে বুঝতে হবে ইংলিশ আসলে বড় বলতে এটার কোনো এজ নাই, এটার কোনো একেবারে মাপা যে কত বড় এটা বলা যাবে না, বাট এটা ধারণ করা যাবে। যেরকম একটা লেভেল হয়, একটা বিগিনার লেভেল, একটা হয় মিড লেভেল, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। সো আপনি যদি নিজেকে কমিউনিকেট করতে পারেন, সাপোজ আপনার ডেইলি যে নিড দরকার সামহাও বলতে পারেন, এখানে হচ্ছে আপনাকে বিগিনার লেভেল। আরেকটা হচ্ছে যে আপনি কমিউনিকেট করতে পারেন, আপনার যেইটাই দরকার পড়ে ওইটাই আপনি মোটামুটি ভাবে বলে বুঝাইতে পারেন, অ্যান্ড এটা হচ্ছে আপনার মিড লেভেল। আর সামান হচ্ছে একদম অ্যাডভান্স, হচ্ছে যে কোনো বিষয়, যে কোনো ভোক্যাবস, যে কোনো টাইমে একেবারে স্মুথলি বলে। সো এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। সো আপনাকে এখন আপনি যখন ইংলিশ শিখবেন এই এবং কত বড় এটা বের করতে চাইবেন, আপনাকে বুঝতে হবে যে ইংলিশ আসলে আপনার স্ক্রিনে চলে আসবে হয়তো যে ইংলিশে মোট এই কয়েকটা 8টা বিষয়, পার্টস অফ স্পিচ, এইটা দ্বারা ইংলিশ তৈরি। এই 8টা স্পিচের পার্টস অফ স্পিচের বাইরে কিছু হয় না জেনারেলি। সো এইগুলোই ইংলিশের মূল। অ্যান্ড তাহলে এত বড় কিভাবে হয়? এত বড় হয় যে এইটারই বিভিন্ন সিনোনিম, সাপোজ একটা ভার্ব অনেক হতে পারে, নাউন অনেক হতে পারে, বাট নাউন এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন এটা নাউন, এটা ভার্ব, সো আপনার ইংলিশের রোড ম্যাপটা, ইংলিশ কত বড় এটা আয়ত্তে চলে আসলো। সো এইটা হচ্ছে আপনার ইংলিশের কত বড় এটা জানাটা। 3 নম্বর হচ্ছে যে আপনি কি পারবেন।
আপনি কি পারবেন? মানে আপনার যে পজিশন, আপনার যে এইজ, আপনার যে মেন্টালিটি, স্কিলস, নলেজ, যোগ্যতা এগুলো দিয়ে কি পারবেন? The answer is actually anyone can do this. But তাদের একটা জাস্ট রাইট মেথড অ্যাপ্রোচ আর এরকম ডিটারমিনেশন লাগে, কমিটমেন্ট লাগে টু ইংলিশ। সো অফকোর্স ইউ ক্যান ডু দিস। অ্যান্ড এটা কত সময় নিতে পারে? মানে আহ, যে আমি কি 3 মাসে শিখতে পারবো? আমি তো এইচএসসি পড়ি। আমি কি 2 মাসে শিখতে পারবো? আমি কি 5 মাস শিখতে পারবো? অ্যান্সারটা হচ্ছে যে এটা টাইম লাগে। আপনার ডিপেন্ড করে আপনি কোন ইংলিশটা শিখতে চান। অ্যাডভান্স তো অফকোর্স টাইম লাগে। আরেকটা জিনিস বুঝেন, আপনি যখন ইংলিশ বলবেন, এই বলার কিন্তু কোনো শর্টকাট নেই। বলতে হলে বলেই প্র্যাকটিস করতে হবে। শেখার শর্টকাট থাকতে পারে, বাট বলার দের ইজ নো ওয়ে যে শর্টকাট বলে আপনি বলার প্র্যাকটিসটা করতে পারবেন না। সো আপনি পারবেন যদি রাইট ওয়েতে প্র্যাকটিসটা করেন, আপনার স্মার্টলি প্র্যাকটিসটা করেন, যে আমি আমি যে মেথডগুলো দেখাবো এগুলো স্মার্টলি আপনি যদি এইগুলোতে ফোকাস করেন, আপনাকে ততক্ষণে পারা উচিত। সো এনিওন ক্যান ডু দিস। আচ্ছা, 3 মাস 2 মাস এটা কিন্তু সঠিক কথা না। এটা মানুষের উপরে ডিপেন্ড করে যে কত সময় রাখতে পারে। দুই দুই 3 মাসে কেউ ইংলিশ শিখতে পারে না অ্যাকচুয়ালি। which I mean যে এরকম ফ্লুয়েন্টলি ফ্ললেস কথা বলতে পারে না ফর শিওর। তারপর হচ্ছে মেথডটা বোঝা। মেথডটা কি হতে পারে? আমি যে মেথডটা দিব এই মেথডটা হবে, আমি আপনাকে বলবো যে ইংলিশ আসলে আচরণটা কি। ইংলিশের 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুখস্থ, একটা হচ্ছে বিহেভিয়ার। আপনার স্ক্রিনে আসার কথা, মুখস্থটা মুখস্থ করতে হবে, বিহেভিয়ারটা বুঝতে হবে। সে এইটার পরে যে মুখস্থটা, এটার 8টা পার্ট থাকে, হুইচ ইজ পার্টস অফ স্পিচ। এটা আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আমরা সেন্টেন্সে চলে আসবো, কিভাবে আপনি সেন্টেন্সে ইউজ করতে পারেন, এটা হবে আমাদের মেথড। সো এটা হচ্ছে আপনার মেথডটা আপনার, ইফ ইউ হ্যাভ দ্য ক্ল্যারিটি অফ থটস লাইক দ্য মেথড দ্যাট ইউ আর গোনা গো উইথ, সো এইটা ইট উইল মেক ইউর জার্নি স্মুদার অ্যান্ড ক্লিয়ার। 5 নম্বর হচ্ছে যে যেই ভুলগুলো আপনি করবেন না। ফার্স্ট হচ্ছে হাড়ে হাড়ে মানে শত শত vocabs মুখস্থ করার কোনো দরকার নাই, স্পেশালি যেটা বাংলায় আপনি ইউজ করেন না। স্পেশালি যে আপনি সেন্টেন্সে যদি না বানাইতে পারেন, vocabs শিখে কি করবেন? vocabs মুখস্থ থাকবে না। vocabulary মুখস্থ করার একটা বয়স থাকে, একটা টাইম থাকে, যেই টাইমে আপনার জাস্ট দেখলেই মুখস্থ হয়ে যাবে। আপনার এখন হাজার মুখস্থগুলো থাকবে না, বিকজ আপনি সেন্টেন্সই বানাইতে পারেন না। এই ভুলটা করবেন না। সেকেন্ড ভুল হচ্ছে অ্যাকসেন্ট, মানে যে আপনি যেভাবে দ্য ওয়ে ইউ স্পিক ইংলিশ, যেভাবে আপনি ইংলিশ বলেন, এইটাকে ফরেন ইংলিশ অ্যাক্টিং করার দরকার নেই। আপনার যেটা ইংলিশ সেটা বলতে থাকেন। হোয়াট, যখন আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা চলে আসে, মানে আপনার ইংলিশ বলতে বলতে একেবারে অভ্যাস হয়ে গেছে, তখন আপনার নিজস্ব একটা অ্যাকসেন্ট তৈরি হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আপনি যদি ইংলিশ মুভিজ, গান থেকে শেখার চেষ্টা করেন, আমি বলবো এটা ব্যাড আইডিয়া। আপনার নিজস্ব ইংলিশ মানে বাংলাদেশি, ইন্ডিয়ান এই ইংলিশগুলো দেখেন, তাদের পডকাস্ট দেখেন, তাদের মুভি দেখেন এবং সিম্পল ইংলিশ দেখেন। কারণ ওই আমেরিকান, ব্রিটিশ এটা আপনার কাজে দেবে না ইনিশিয়ালি, বিকজ ইটস টু টাফ টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি বিগিনার হন তো আরও টাফ। আর এবং আপনি তো ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট শিখে লাভ নেই, আনলেস ইউ রিয়েলি ওয়ান্ট টু। এই ভুলটা আপনার করা যাবে না। তারপর বিভিন্ন জায়গা থেকে ইংলিশ না, মানে শেখার তো কোনো শেষ নাই, ঠিকানা নেই, বাট আপনি যদি লিমিটেড টাইম থাকে তো দরকার নেই, একটা জায়গায় ফোকাস করেন। সো এইসব বিষয়গুলো আসলে করা উচিত বা করা উচিত না। হ্যাঁ, তো এতক্ষণ আমরা জানলাম যে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে বা জানতে হবে না ইংলিশ শুরু করতে। তো এখন আমরা একেবারে ইংলিশ শেখাটা শুরু করি, যে আমরা ইংলিশ কোথা থেকে শিখবো। আজকে থেকে শুরু, এই যে এইখান থেকে শুরু। সো প্রথমে আপনাদের স্ক্রিনে আসার কথা যে আমি একটা চেঞ্জেস দেখাচ্ছি, যে ইংলিশে 2টা বিষয় থাকে, একটা হচ্ছে মুখস্থ, একটা হচ্ছে বোঝার। বোঝার বিষয়টা এইটা বুঝতে হবে যে চেঞ্জেসগুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। আর মুখস্থ তো মুখস্থ, আপনাকে কাউন্টলেস অফ নাম্বার ওয়ার্ডস মুখস্থ করতে হবে। এখন যদি বলেন যে ভাই মুখস্থ কেন করব, আপনাকে আমি বলি, আপনি যে ধরেন আমের ইংলিশ, কলার ইংলিশ, চেয়ারের ইংলিশ বা লাইটের ইংলিশ, গেঞ্জির ইংলিশ, চোখের ইংলিশ, এগুলো কি কোনো, এটা কি কোনো টেকনিক? এটা কি বোঝার বিষয় না মুখস্থ করার বিষয় বা জানার বিষয়? সেটা জানতে হয় না? সো সেম এরকম আপনাকে অনেক বিষয় জানতে হবে। সো এইখানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ইংলিশে যেটা মুখস্থ করতে হয় এটা তো করতে হয়, এটা পুরো সেন্টেন্স জুড়ে থাকে। যেটা বোঝার বিষয় সেটা একটু জায়গা জুড়ে থাকে, ওইটাই চেঞ্জ হয়। এই বিষয়টাই মানুষ বুঝে না। এই বিষয়টা যে কোন ফর্মেটে কিসের ভিত্তিতে চেঞ্জ হয়, এইটাই মানুষ যদি ধরতে পারে, ইংলিশ আর
মানে না বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করলেই হইতো। এখানে দেখেন, হি ইজ এ গুড টিচার ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি, হি ইজ এ গুড টিচার ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি, মানে সে পুরো ইউনিভার্সিটিতে সে একমাত্র ভালো টিচার, মানে এটা এখন সে ভালো টিচার। হি ওয়াজ এ গুড টিচার ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি, পুরো ইউনিভার্সিটিতে সে একমাত্র ভালো টিচার ছিল। দেখেন এখানে পুরো সেন্টেন্সটা, একেবারে পুরো সেন্টেন্সটা সেমই আছে, জাস্ট ইজের জায়গায় ওয়াজ হলো, মানে কারণ সে এখন না, সে আগে ভালো, মানে আগের কথা বলতেছে, টিচারটা আগে ভালো ছিল। চেঞ্জেসটা শুধু এখানেই হলো, এত মানে এই বাক্যটা বলার জন্য just ছোট্ট একটা চেঞ্জ। এখন যে এখন যদি সে ভালো হবে, তাহলে এইটা বলে হি উইল বি গুড টিচার ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি, মানে এই সেম ইজ ওয়াজ জায়গা উইল বি হইলো। সো এই যে পরিবর্তনটা এই জায়গাটা হয়, সো এইটাই আপনাকে বুঝতে হবে যে পরিবর্তনটা হয় শুধু ভার্বে, আর বাকি সব সেম থাকে। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এটা আপনাকে সেন্টেন্স, ধরেন এই যে এই স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ইংলিশ, এর বাইরে তো ইংলিশ থাকে না, এই ইংলিশগুলোই ঘুরে প্যাচে এরকম, মানে এরকম নিয়মই থাকে। সো বোঝার চেষ্টা করি। হাই, আই এম শান, কারেন্টলি আই এম লিভিং ইন ঢাকা। I'm a 20 years old boy. I'm studying in my first year of university with a BBA degree. I'm very honest, enthusiastic, optimistic, dedicated, and hardworking. I go to university every day. I play cricket. I watch television. I spend time with friends. I enjoy the nature. I like to work afternoon. I can swim, dance, sing. I got very nervous while singing on a stage in front of people because I'm an introvert. Well, that doesn't take away the fact that I am able to sing well. I think it's a matter of time that I get back confidence. I'll try as hard as possible not to be nervous next time. Singing on stage, having a huge crowd will allow me to be successful. Success is not everyone's cup of tea. One has to work hard day in, day out to taste it. I didn't take my privilege for granted. এই যে এত বড় একটা প্যারাগ্রাফ পড়লাম, আপনাকে সিমিংলি মনে হতে পারে যে এখানে কত কিছু আছে, ইংলিশে কত কিছু, কিন্তু বিশ্বাস করেন যে এই যে এই 8টা পার্টস অফ স্পিচের যে 8টা পার্ট, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, এইগুলোর বাইরে কিচ্ছুই নাই। গ্রামাটিক্যালি আপনি বিবেচনা করলে যে কোনো ইংলিশে এই 8টার বাইরে কিছু থাকে না। তো আপনাকে এই 8টা হচ্ছে আমাদের, এক্সকিউজ মি, এই 8টার মধ্যে 7টা হচ্ছে আমাদের মুখস্থ, 8টাই মুখস্থ করতে হবে পার্ট বাই পার্ট। জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে, একটু বুঝে মুখস্থ করেন এই 8টা। মুখস্থ করার পর এই যে ভার্ব, এইটার পরিবর্তনটা আমাদের জাস্ট একটু বুঝতে হবে যে ভার্বটা কখন কিভাবে চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনটা বুঝলে আমরা ইংলিশে বলতে পারবো। ওই যে আমি প্রথমে একটা কথা বললাম না যে ইংলিশ কত বড়, ইংলিশ হচ্ছে এত বড়, এর বাইরে ইংলিশ কিচ্ছু না। সো এই আপনাকে প্রথমে নাউন কয়েকটা মুখস্থ করতে হবে, প্রোনাউন কয়েকটা মুখস্থ করতে হবে, তারপর অ্যাডজেক্টিভ কিছু বুঝতে হবে যে কোনগুলো অ্যাডজেক্টিভ। এইগুলো কঠিন মনে করেন, এগুলো অনেক সহজ। এগুলো করলে আপনার, তারপর যে আপনার, আমি যখন আপনাকে সেন্টেন্স বানাবো আপনার মাথায় সেন্টেন্স ঢুকবে, যেরকম হি উইল বি ফেমাস, এইটা আসলে এখানে আমি হঠাৎ করে যদি হি উইল বি ফেমাস আপনাকে শেখাই, আপনি বলবেন হি উইল বি কেন, শি না কেন, ওয়াজ না কেন, আর না কেন। এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে আগে পার্টস অফ স্পিচটা মানে এই যে প্রথমে ধরেন আমি নাউন কয়েকটা শিখলাম, যে কাকে নাউন বলে, কোনগুলো নাউন, আমি কয়েকটা অ্যাডজেক্টিভ শিখলাম। সো এইগুলো করতাম। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে থাকবে, যে ফার্স্ট ক্লাসে আমাদের ইংলিশ হচ্ছে 2টা ভাগে, একটা মুখস্থ করার বিষয়, একটা বোঝার বিষয়। আমাদের যে বিষয়টা মুখস্থ করা লাগবে সেটাকে আমরা মুখস্থ করব পার্ট বাই পার্ট, তারপর আমরা যে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আসতে পারবো। নয়তো সেন্টেন্সে যদি আমি প্রথমে যাই, আপনার প্রশ্ন আসবে যে এই সেন্টেন্সে এইটা কেন, ওইটা কেন না। সো ওইটা আর প্রশ্ন আসবে না যখন আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। সো আমি আশা করি এই ক্লাস দেখে কেউ কিছু শিখতে পারলো, অ্যান্ড যদি কোনো ইন্টারেস্ট জাগায়, please make sure to watch the second video and the subsequent videos as well. And আপনি যদি share and like করেন, I don't know, I don't like to talk about these things. Bye.